নমস্কার। আজকের একটা বিশেষ দিন। আজকে আমাদের মধ্যে রয়েছেন বিখ্যাত সাহিত্যিক শ্রী বিমলেন্দু মজুমদার। তার একটি বই কুয়াশা ঢাকা নারী মুখগুলি, এই বইটি উদ্বোধন হবে এবং তার জন্য আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছি তাদের মধ্যে রয়েছেন নীলরতনবালা। আসার কথা ছিল, তিনি এখন উপস্থিত হতে পারেননি, পার্টির তো প্রচুর কাজ থাকে। আমরা পেয়েছি অমর বন্দ্যোপাধ্যায়, কবি ও সাহিত্যিক সুভাষ রায়। একটু পরিচয়গুলো করে হাত করবেন, কেননা আমি তো চিনি না কাউকে, ঠিক আছে। কবি সাহিত্যিক সুভাষ রায়, শিক্ষক ও সাহিত্যপ্রেমী গৌরীশঙ্কর বিশ্বাস, শিক্ষক ও সাহিত্যপ্রেমী পরিমলেন্দু বিকাশ রায়, শিক্ষক ও সাহিত্যপ্রেমী চিত্তরঞ্জন হালদার। আর তাছাড়া আমার এই অঞ্চলের আরেকজন সুভাষ সরকার। আচ্ছা, আরেকজন মানে সুভাষ সরকারের সুভাষে ভর্তি হয়ে গেছে। এটা একটা বিরাট ঘটনা। ঘরে ঘরে সুভাষ গড়ে উঠুক। হ্যাঁ, আরেকজন সুভাষ সরকার রয়েছেন বিখ্যাত, যার বইটি উদ্বোধন করার কথা। এইবার আমাদের মূল যে অনুষ্ঠানটি হওয়ার আগে আমরা একটু গান শুনব, উদ্বোধনী সঙ্গীত। এই উদ্বোধনী সঙ্গীত করবেন তিনি হচ্ছে আকাশবাণীর একজন রবীন্দ্রসঙ্গীতের গ্রেট শিল্পী এবং তিনি বিহাই, এবং তিনি বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগে যে মিতালির দ্বারা মোহরকণিকা পুরস্কার পেয়েছিলেন। এবং তার এই আজকে আমাদের এখানে তিনি কি করেন সেটা আমরা একটু দেখব। উনি রবীন্দ্রসঙ্গীত গান করবেন, তার উদ্বোধনী সঙ্গীতটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হোক, তাই তো? সবাই কি রাজি আছেন তো? আচ্ছা, তাহলে আমরা গানে চলে যাই। আসুন। উপস্থিত গুরুজনরা যারা আছেন আমার প্রণাম নেবেন। প্রত্যেকের সুস্থতা কামনা করি। আমি একটু তানপুরাটা আমি একটি রবীন্দ্রনাথের গান পরিবেশন করছি। সফল করো হে প্রভু আজি সভা, সফল করো হে প্রভু আজি সভা। এ রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা। এ রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা। বাহির অন্তর ভুবন চরাচর মঙ্গল ডোরে বাঁধে এক কর, শুষ্ক হৃদয় কর প্রেমে সরসতর, শূন্য নয়নে আনো পূর্ণ প্রভা। সফল করো হে প্রভু আজি সভা। অভয় দ্বার তব করো হে অবারিত, অমৃত উৎস তব করো উৎসারিত, গগনে গগনে করো প্রসারিত, অতি বিচিত্র তব নিত্য শোভা। সব ভকতে তব আনয়ে পরিষদে, বিমুখ চিত্ত কত করুণত তব পদে। রাজধীশ্বর
তব চির সম্পদে সব সম্পদ করে হত গরবা, সফল করো হে প্রভু আজি সভা। এ রজনী হোক মহোৎসবা, সফল করো হে প্রভু আজি সভা। আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এত সুন্দর একটা রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে। এবার আমাদের এখানে একজন উল্লেখযোগ্য মানুষ রয়েছেন, তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ বিশ্বাস, আমাদের রবিদা। তিনি একজন প্রাক্তন সরকারি কর্মচারী, উল্লেখযোগ্য সামাজিক ব্যক্তিত্ব, সংস্কৃতিপ্রেমী ও সমাজসেবী, এবং বিভিন্ন রকম সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। আমরা রবিদার কাছ থেকে আজকের অনুষ্ঠানের ব্যাপারটা একটু বুঝে নেব, তিনি কেন তার আর অনুষ্ঠানটি এখানে যে ব্যাপারে হচ্ছে সেটা একটু উনি আলোচনা করবেন। উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, স্নেহ জানাই। আমি আজ দীর্ঘ 3 বছর যাবৎ অসুস্থ। ভগবান আমাকে সবই কেড়ে নিয়েছে, চোখ, পা অচল হয়ে গেছে, প্যারালাইজড। তারপর শ্বাসকষ্ট ইত্যাদি। তো আমি ওই একটা কথা আছে যে কিছু ফেলে রাখতে নাই, আমি পারিনি, সেটা আমি মনে রাখতে পারিনি। কাজেই আমার অনেক লেখা সেগুলো হাজিবাজি হয়ে আছে, এখনো আছে, আর কিছু আমার মনের মধ্যে আছে, ওগুলো মরার সাথে সাথে চলে যাবে। এর মধ্যে বিমল বন্ধু, আর বিমল মজুমদার আমার আন্তরিক বন্ধু, বহু বছরের, যদিও আমার থেকে বয়স অল্প, তবুও কী করে যেন তুই তো করি পর্যায়ে পৌঁছে গেলাম। তো বিমলকে মাঝে মাঝে 2-1 গল্প বলতাম আমার জীবনের। আমি কোনো নতুন বানিয়ে কথা বলতে পারি না। আমি বললাম বিমলকে যে আমার একটা জীবন, বাল্য জীবন, কৈশোর জীবন, আর একটা জীবনেই বৃদ্ধ বয়সের, এটা পরের কথা, কিন্তু কৈশোর জীবনে আমার বহু ঘটনার সাথে একটা ঘটনা আমার আছে। যদি আমি কোনোদিন চলে যাই এই পৃথিবী থেকে, তুই দেখিস সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিমল মজুমদার আমার কাহিনী, আমার কথিত কাহিনী, সেটা হচ্ছে মেঘে ঢাকা নারী মুখগুলো, এই নাম দিয়েছে। কুয়াশায় ঢাকা নারী মুখগুলো এই নাম দিয়েছে, যে আমি যাই হোক দেখলে কেন। আবার কতগুলো চরিত্র, আমি যখন উত্তরবঙ্গে ছিলাম, কতগুলো চরিত্র আমার মনের মধ্যে যেমন গেঁথে রয়েছে। আমি ওকে বললাম যে দেখ, এই সমস্ত নারী চরিত্র, নারী তখনও তারা নারী হয়ে ওঠেনি, সব ছোট ছোট, 8 বছর, 9 বছর, 10 বছর, কয়েকজন ছিল 13-14 বছরের, অধিকাংশ
মেয়ে যারা, মেয়েরাই বেশি আমার সাথে মিশত, ছেলেরা বেশি আসতো না কাছাকাছি। তো তাদের দুঃখ আছে, তাদের উল্লাস যেমন আছে, আনন্দ যেমন আছে, নিরানন্দও আছে। সব কিছু নিয়ে আমি মোটামুটি একটা কাঠামো দিয়েছিলাম বন্ধুবর বিমলকে। ও অতি যত্ন সহকারে এই বইটা ও লিখেছে, এবং আমার কাছে, আমি তো পড়তে পারি না, আমার স্ত্রী ও পড়ে শোনায়, ওরও চোখ কান সবই গেছে। ওর বয়স এখন ৭৮, আমার বয়স এখন ৯৯। এখন ও আমাকে শোনাচ্ছিল, গল্পটা শুনেছিল। সেই গল্পের পরিপ্রেক্ষিতে আমার কয়েকটা কথা, তবে তার আগে বলে রাখি, বইটা আমার কাছে বিশেষ করে ভূমি থেকে শুরু করে ভূমিকা, দেবরাজ চলে যাওয়া, দেবরাজকে ছেড়ে চলে আসা পর্যন্ত নায়কের আমার কাছে অনবদ্য লেগেছে। অনবদ্য কেন? ভাষার যে একটা কারিগর্য, এটা আছে ওর মধ্যে। আমি প্রশ্ন করেছিলাম কয়েকটা জায়গায়, ঠিক অতিরিক্ত সেক্সের আমদানি করেছে, সেটা ঠিক না। বলে দেখ, আমার কিছু করার নাই, আমার কলম যেদিকে গেছে ওই কলমকে ঠেকানোর ক্ষমতা আমার নেই। আর ভালো কথা, প্রায় সাহিত্যিক কথা বলে। তো কলম যখন ঠেকানো নাই, কলম যেদিকে গেছে যাক আমার। কিন্তু আফটার অল, মানে ওভারঅল বইটা যেটা লিখিত হয়েছে, এ প্রত্যেকটা ভদ্র সমাজের, শিক্ষিত সমাজের, এবং পরবর্তীকালে যারা আসবেন এরা প্রত্যেকেরই কাছে সমাদর পাবে, আমি এইটা বলতে পারি। যারা সত্যিকারের শিক্ষিত সত্যিকারের। অনেকে আছে ওই যে রবীন্দ্রনাথের কথা, যে শুধু ভঙ্গি দিয়ে চোখ ঘুরালে চলবে না। এখানে ভঙ্গি না, এখানে সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয় নকল সে সৌখিন বস্তু নেই। সাহিত্যের ভালো, এটা হচ্ছে খাঁটি মানুষ যারা, খাঁটি পড়ুয়া যারা, খাঁটি ছাত্র যারা, তারই এর মর্ম বোঝে, সাধারণ লোকেরা বুঝবে না। এই কথা বলে আমি আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা দিয়ে, আর বিমলের উত্তরোত্তর উন্নতি, আমি তো থাকবো না, হয়তো থাকবে আরও কিছুদিন, ভগবানের কাছে প্রার্থনা করি। এই বলে আমি আপনাদের সকলকে আর একবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমার বলার ফিরে নাই আর। আমরা রবিদার কাছে অনেক কিছু শুনলাম স্যারের সম্বন্ধে। এইবার আমাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত সাহিত্যিক আমাদের অমর বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের সাহিত্যিক বিমলেন্দু মজুমদার সম্বন্ধে কী জানেন সেটি যদি একটু সংক্ষেপে বলেন, তাহলে আমরা পরবর্তী কাজগুলো এগিয়ে যাব। মাননীয় রবিদা এখানে আছেন, আর উপস্থিত সকলেই আমার সম্মানীয়, সুভাষদা রয়েছে। বিমলেন্দু মজুমদার বা বিমলদা সম্পর্কে যে কথাগুলো বলা দরকার সেটা অনেক সময়ের ব্যাপার, কিন্তু একটা কথা যেটা বলা সেটা হচ্ছে যে স্কুল জীবনে আমি এই মানুষটাকে দেখেছি, সবাইকে নিয়ে চলার যে একটা ক্ষমতা বিমলদার মধ্যে ছিল। আমাদের সঙ্গে বয়সের অনেক ডিফারেন্স ছিল, আমাদের পরেও যারা এসছে সকলকে সঙ্গে নিয়ে বিমলদা চলতেন।
আর একটা জিনিস ছিল যে ওনার মধ্যে কোনো পদের কোনো মোহ ছিল না। কোনোদিনও বিদ্যালয়ের সিনিয়র হিসাবে বিদ্যালয়ের মধ্যে যেটা থাকে যে হেডমাস্টারমশাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারমশাই, এইসব পদগুলো, স্টাফ কাউন্সিল, এসব চালনা করা, ওনার মধ্যে আমি কোনোদিনও এটা দেখিনি। আর একটা সহজ ছন্দ, অনর্গল বলে যেতে পারতেন, কবিতা এবং ছন্দ। আমি জানি না এখনও সেই স্মৃতি ধরে রেখেছেন কি না। এবং ছাত্রদের যখন পড়াতেন তখন তো বলতেনই, এবং আমাদের মধ্যেও যখন কথা হতো বলে যেতেন। আর একটা জিনিস সেটা হচ্ছে যে দেশের প্রতি টান। দেশ বলতে আমি কালকেই ঋত্বিক ঘটকের উপরে কাজ করতে গিয়ে একটা জায়গায় সঞ্জয় মুখোপাধ্যায় একটা বক্তৃতা শুনছিলাম। সেখানে একজন প্রশ্ন করেছেন যে এই যে পরিযায়ী শ্রমিকরা দিনের পর দিন রাজ্যের বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় থাকছে, এবং এই কোভিডের সময় তাদের অনেকেই আস্তে আস্তে মারা গেছে, তাদের যে দুরবস্থা, তাদের নিয়ে তো কোনো ফিল্ম হচ্ছে না, আপনারা কেন দেশভাগ নিয়ে ফিল্ম করছেন? তা সঞ্জয়বাবু যে কথাটা বলেছি খুব মানে সিগনিফিক্যান্ট। সেটা হচ্ছে যে একটা সাময়িকভাবে কোনো একটা জায়গাতে চাকরিতে যাওয়া, উনি বলছেন আমার ছেলে বাইরে থাকে, তো ও নিশ্চয়ই নিজের মাটির কথা ভাবে। কিন্তু আমার বাবা বা ওই স্থানীয় যারা নিজের ভূমি থেকে ছিন্নমূল হয়ে চলে এসেছেন, যেটা তাদের মাটি ছিল, তারা দেখছেন সেটা একটা অন্য দেশ হয়ে গেছে, যেখানে যেতে গেলে তাকে পাসপোর্ট নিয়ে যেতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চলে আসতে হবে। তিনি আর পদ্মার পাড়ে ঘুরতে পারবেন না, তিনি মেঘনার ওখানে যেতে পারবেন না। তার যত জায়গা আছে যেখানে যেখানে উনি ঘুরে বেড়াতেন, সেগুলো সব তার কাছে এখন বিদেশ হয়ে গেছে। এই যন্ত্রণার সঙ্গে পৃথিবীর কোনো যন্ত্রণা মেলে না। এই যন্ত্রণা ঋত্বিক ঘটকের প্রত্যেকটা কাজের মধ্যে রয়েছে। এবং বিমলদা কিন্তু বাংলাদেশকে ভোলেননি। বাংলাদেশের যত মানুষ এখানে আছে, বিমলদার সঙ্গে যোগাযোগ আছে। আর লেখার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে খুব স্বচ্ছন্দ গতিতে তিনি লিখতে পারেন। তার যে বইগুলো আমাকে দিয়েছে প্রত্যেকটা বই আমি পড়েছি। আমরা অনেক সময় রসিকতাও করতাম, মানে বিমলদার একটা চরিত্র নিয়ে, একটা কোনো মহিলা চরিত্র নিয়ে, কিন্তু রসিকতা করতো সকলেই, কিন্তু প্রত্যেকে পড়তো। আজকে খুব ভালো লাগছে যে রবিদাস জীবনের মানে একটা বিরাট ইতিহাসের খণ্ডকে উনি একটা সাহিত্যের রূপ দিয়েছেন, যেটা আমরা আজকে এখানে উদ্বোধনের মধ্যে দিয়ে, সুভাষ সরকার আছেন কবি, এবং সুভাষদাও খুবই মানে সম্ভাবনাময় ছিলেন। অনেকটা মানে আজকের যা সমাজ ব্যবস্থা, সেখানে কবি জয় গোস্বামী একটা বিরাট হয়ে যায়, আর জয় গোস্বামী ওদের আন্ডারে কবিতা লিখে সুভাষদারা এক জায়গায় পড়ে থাকে। কাজেই আপনি যদি মানে আপনার যদি মানে মান সম্মান বিসর্জন দিতে পারেন, নিজেকে বিক্রি করতে পারেন, তাহলে আপনার এই সমাজ ব্যবস্থা অনেক দূর ওঠার চান্স আছে। সুভাষদা সেটা করেনি, বিমলদাও সেটা করেনি। ফলে আমরা আমাদের মধ্যে এদেরকে পেয়েছি, এটা আমাদের কাছে একটা বিরাট ব্যাপার যে আমরা যাদেরকে পেয়েছি আত্মমর্যাদা সম্পন্ন এবং সত্যিকারের প্রতিভাবান, তাদের নিয়ে আমাদের যে বৃত্ত, এই বৃত্তটাকে আরও বড় করতে হবে। সকলকে আমাদের হাতে হাত ধরে চলতে হবে। আমি আশা করব যে বইটা আজকে উদ্বোধন হবে, আমরা সকলেই মন দিয়ে পড়ব, এবং সেই বইটা থেকে বইটা যাতে আরও অনেকে পড়তে পারে তার একটা ব্যবস্থা করব। আমি রবিদার দীর্ঘায়ু কামনা করছি। আর আমরা যারা উপস্থিত হয়েছি, ভবিষ্যতে আমরা এইভাবেই কোনো না কোনো জায়গাতে সাহিত্যের কোনো না কোনো অঙ্গনে মিলিত হতে পারবো, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আমরা সাহিত্যিক অমর বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছু শুনলাম। এবার আমাদের মধ্যে রয়েছেন কবি সাহিত্যিক সুভাষ রায়। তিনি কি একটু কবিতা বলবেন? একটু মানে যদি মনে হয় একটু কবিতা বলবেন, তাহলে একটু ভিন্ন রকম হয়। একটু গান হলো, একটু কবিতা হবে না, সেটা হয় না। তাই একটু বলবো, একটু কবিতা হয়ে যাক। অনেক লেখা লিখেছে, আমি সুভাষ অনেক লেখা লিখেছি, নিজে সাহিত্যিক। যেমন একটা বই আমার কাছে ছিল, একটা কবিতা বই এবং উপন্যাস ছিল, কবিতা বরং একটা কবিতা বলবে।
উপস্থিত যারা গুরুজন ব্যক্তি সকলকে আমার প্রণাম। আমার থেকে বয়সে সবাই বড় আশা করি, সেই জন্য সবার কাছেই আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের বিমল কাকু, বিমল মজুমদার, তো ইনি আমাকে এখানে আজকে নিয়ে এসছেন, এর জন্য আলাদাভাবে ধন্যবাদ তো ওনার প্রাপ্যই। আর আমি ঠিক তৈরি ছিলাম না যে আমার কবিতা আমাকে এখানে পড়তে হবে, তো এখন জানি না, আমি ঠিক সবার সামনে পড়ে খুব একটা অভ্যস্ত নয়, তো তবুও যখন বললো তাইলে একটু পড়তে হয়। তো এটা আমার একমাত্র কবিতার বই। আমি কবিতা যে খুব একটা লিখি সেটা নয়, শুরু হয়েছিল আজ থেকে 40-45 বছর আগে। তারপরে যা হয়, দারিদ্রতার কবলে পড়লে মানুষ আস্তে আস্তে হারিয়ে যায়। হ্যাঁ, তো সেই থেকে এখন এই কবিতাটার বই প্রকাশ করেছিল আমাকে মেচেদার একজন। তারপরে 40 বছর পরে আরেকজন এখান থেকে বললো ওটাকে আরেকবার করা যাক। তো তার মধ্যে থেকে আমি একটা কবিতা বলছি, ধর্ষিতা। পাখিদের কুজন আর মানুষের গুঞ্জনে নেই কোনো তথ্য, উলঙ্গ দেহের তাড়নায় কে ছিল উন্মত্ত, কোথা থেকে কে তারে আলোমাখা আধারে খালবিল পেরিয়ে নিয়ে এলো বাদারে, ষোড়শী অষ্টাদশী বা হবে বুঝি বুড়ি কুড়ি, সুডৌল বক্ষ তাহার হয়নি এখনো সে থুতথুড়ি বুড়ি, সতী না অসতী হয়তোবা রক্ষিতা, কিংবা সে পতিতা, আসলে তো সে ছিল ধর্ষিতা। ভোটের বাজারে রাজনীতির খবরে মনোহরা শুধু নয় মন গড়া, মুখরোচক পথ্য, প্রশ্ন অনেক উত্তর অধরা, উদ্ঘাটিত হবে কি কোনো দিন আসলে কি ছিল সত্য। কারো ছিল আত্মজা, কারো বা দয়িতা, বোঝে না এ সমাজ, বুঝবে না কোনো দিন আসলে সে যে এখন নিথর দেহের ধর্ষিতা। হ্যাঁ, তাহলে আমরা একটু বিমলবাবুর কথা শুনতে শুনতে আমরা একটু অন্যদিকে চলে গিয়েছিলাম। আমরা চলে গেছিলাম সুভাষ রায়ের একটা কবিতার মধ্যে। তাই এবার আমাদের মধ্যে রয়েছেন গৌরীশঙ্কর বিশ্বাস, সাহিত্যপ্রেমী। ওনার কাছে স্যারের সম্বন্ধে একটু শুনবো, মানে বিমলবাবুর সম্বন্ধে শুনবো। উনি স্যারকে তো অনেক দিন ধরে দেখছেন, তার ওনার সাহিত্যের সম্বন্ধে উনি অনেক কিছু জানেন। তা ওনার কাছে অনুরোধ করব স্যারের সম্বন্ধে, স্যারের লেখার সম্বন্ধে যদি কিছু বলেন। গৌরীশঙ্কর বিশ্বাস আছেন? আমি গৌরীশঙ্কর বিশ্বাস। 2008-এ আমি রিটায়ার্ড করেছি। তার আগে এই রবিদা যে কে এবং বিমলবাবু যে কে আমি জানতাম না। হ্যাঁ, আমি বিমলবাবুকে চিনতাম, কিন্তু সামনে দিয়ে যেতাম, কোনোদিনই তার সাথে কোনো কথা বলতাম না। রবিদা চিনি না। 2008-এ রিটায়ার্ড করার পর কোঅপারেটিভ থেকে একটা চিঠি যায়, ওখানে করতে হবে। ওখানে ঢোকার পর রবিদার সাথে আমার পরিচয় হলো। কোঅপারেটিভের অনেক কাজ করতে হয়েছে, করতে করতে ওনার সাথে আমি সাজেশন নিয়েছি, ওনার সাথে কথা বলেছি, ওনার বাড়িতে এসেছি, কোঅপারেটিভ সম্বন্ধে অনেক কিছু শুনেছি। এসব শোনার পর আস্তে আস্তে কোঅপারেটিভকে আমি আস্তে আস্তে উন্নয়নের দিকে আস্তে আস্তে উন্নতি করলাম। এইভাবেই এদের সাথে পরিচয় আমার। কিন্তু এখন রবিদার তার বয়স অনেক হয়ে গেছে, আমারও বয়স অনেক হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আমি এইটুকুই, আর কি করবো, রবিদার সুস্বাস্থ্য কামনা করি, এই বলে আমি আমার কথা শেষ করছি। তা আমরা শুনলাম রবিদার সম্বন্ধে, শুনলাম বিমলবাবুর সম্বন্ধে কিছুটা শুনলাম। তা আমাদের মধ্যে রয়েছেন আরেকজন শিক্ষক ও সাহিত্যপ্রেমী পরিমলেন্দু বিকাশ রায়। তাকে বলবো সে স্যারের সম্বন্ধে কী জানেন, বিমলবাবুর সম্বন্ধে কী জানেন, তার সেইটা একটু ওনার কাছে শুনবো।
শুভ সন্ধ্যা। যারা এখানে উপস্থিত সকলেই গুণীজন। আজকে একটা পুস্তক উদ্বোধনকে কেন্দ্র করে একরকম চাঁদের হাট বসেছে রবিদার বাড়ি। রবিদার সাথে আমার পরিচয় সম্ভবত 86-7, আর বিমলদার সাথে পরিচয় 80 সাল নাগাদ, 80-81 এরকম। সেই থেকে দুজনকেই খুব কাছের মানুষ বলে মনে হলো, এবং এই অঞ্চলের যে কোনো সময় মানে ডাক খোঁজ, পথে ঘাটে দেখা, কুশল বিনিময় এ তো আছেই। আর বিমলবাবুর লেখার সাথেও পরিচিত হই। উনি সেই থেকেই ওনার লেখাগুলো যখন যেটা বেরিয়েছে একটা খণ্ড আমাকে দিয়েছেন পড়ার জন্য। আমি পড়তে গিয়ে দীর্ঘদিন পরে একজন আমার মনের মতো লেখক এরকম পেলাম, যে এর আগে বর্ণনা করেছেন বিশিষ্ট সাহিত্যিক, যে কথাগুলো, ভাষাগুলো এমন যে আমাদের যেমন দুপারের মাটির গন্ধ আছে, এবং দুপারের মানুষজনের যে ভালোবাসা, হৃদয়তা, তাদের মনের আদান প্রদান, তাদের চাহিদা সব কিছুই ধরা পড়েছে ওনার লেখায়। ওনার প্রথম যে বইটা পাই সেটা হলো যে রূপসী বাংলার চোখে জল। ওই বইটা আমাকে খুব বেশি আলোড়িত করেছে এই কারণে যে আমি ওপার বাংলারই, এবং 71-এর মুক্তিযুদ্ধের আমি সৈনিক ছিলাম। সেই হিসাবে যেন আমাদের ছায়া দেখতে পেয়েছি বইটার মধ্যে। তারপরে এক এক করে দুই বাংলার আকাশ মাটি এবং অন্যান্য বই পেয়েছি। আজকে একটা বই উদ্বোধন করবে। সবচেয়ে আমাদের ভালো লাগার দিন আজকের শুভ দিন, যে আমাদের শ্রদ্ধেয় দাদা রবীন্দ্রনাথ বিশ্বাস তার জীবনের কিছু টুকরো স্মৃতিকে কেন্দ্র করে এই বইটা রচিত। বইটা বিষয় জানি না, কিছু কথা শুনলাম, পড়ে নিশ্চয়ই আমাদের ভালো লাগবে। আর আমরা অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন বইটা আমরা পড়তে পারবো। খুব ভালো লাগছে আজকের দিনটা। সবচেয়ে আজকের একটা ভালো দিন যে সব গুণীজনরা এখানে উপস্থিত। এরকম একটা সমাবেশ মানে অনেক দিন পাইনি। আর বিশেষ করে রবিদাকে দেখার ইচ্ছা অনেক দিন ধরে, আসা হয়নি। মাঝখানে করোনা টরোনা অনেক কিছু চলে গেছে, তারপরে আসা হয়নি। আজকে তাকে দেখতে পেলাম, এবং দেখতে পেলাম এমন একটা অবস্থায় যে এত বড় প্রাণ খোলা মানুষ, একটা মনের মধ্যে এত শক্তি। এই এলাকার যত সামাজিক কাজকর্মের কোনটায় নাই রবিদা, সবটাই থাকতেন। আর বিমলবাবু রবিদা যেন সেই জুটি। যে কোনো জায়গায় আমাদের ওখানে ক্লাব সংগঠন থেকে শুরু করে কোঅপারেটিভ, এবং রবীন্দ্রনগর, আলিপুর এতদ অঞ্চলের যে কোনো সভা, সাহিত্য সভা যাই হোক না কেন, এদের এই যুগলের উপস্থিতি সেখানে সকলের কাছে কাম্য ছিল। আজকে দুজনেই তারা প্রবীণ বয়সে। রবিদা একেবারে প্রান্তে চলে গেছেন, আমাদের সে অনেক বড়। এখন বিমলবাবু তবুও কাছাকাছি আছেন, তাও 80 পেরিয়ে গেছে, 85-র মতো মনে হয় নাকি? হ্যাঁ, 83। তা যাই হোক, দুজনকে এই যে এই বয়সেও আমাদের কাছে পাচ্ছি, এখনও আমাদের ডাক পড়ে, আমাদের ডাকে, এবং উনি হেঁটে আমার বাড়িতে গিয়ে খবর দিচ্ছেন। এটা কত বড় মানে পাওনা আমরা ভাবতে পারি না। এবং সবাইকে একটু আগেও শুনলাম যে ওনার বাড়িতেও আসার সময় আবার ডেকে আসছেন। মানে এই যে আন্তরিকতা, যেটা ওনার মুখ থেকে প্রথমেই বেরিয়ে আসে, যে সবাইকে নিয়ে চলার যে ক্ষমতা, সত্যি ওনার লেখার মধ্যেও সেটা রয়েছে। ওনার সাথে লেখা নিয়ে অনেক কথা হয়। যে আমি বলছি, উনি অনেক সময় ভাবেন যে এখন তো পাঠক কমে গেছে, পড়েন না, কেউ হয়তো সংগ্রহ করলেও করে কিন্তু পড়েন না, কিন্তু এক সময় কিন্তু এই বইগুলোর প্রয়োজন আসবে, মূল্য পাবে, এই বিশ্বাস আমার আছে। উভয়েরই দীর্ঘ জীবন কামনা করি, এবং আজকে যারা উপস্থিত আছেন সবারই শুভ কামনা করি।
সুভাষদা কিছুক্ষণ আগে বলছিলেন বয়স একটা নাম্বার, সত্যি আজকে এখানে এসে কিন্তু তেতে মনে হচ্ছে বয়সটা কোনো বিষয় নয়। তা আমাদের মধ্যে রয়েছেন সাহিত্যপ্রেমী শ্রী চিত্তরঞ্জন হালদার, তিনি কিন্তু কানে কানে বলছিলেন একটু গান করতে পারলে ভালো হয়। তা এখন তিনি কি গান করবেন সেটা দেখা যাক। আমি চাইছি আচ্ছা গানে, আচ্ছা সুভাষ সরকার না, আচ্ছা উনি সুভাষ সরকার সাহস পাচ্ছেন না আমার মনে হয় না, আর সাহসটা ওনার কম আছে। আপনি ঠিক আছে আপনি করুন, গানটা করুন, অনেকক্ষণ ধরে হচ্ছে না গান হচ্ছে না, আমি মিউজিক লাগাবো। আচ্ছা উনি একটু মিউজিক সহ গান করবেন, তার আগে আমি তাহলে চিত্রবাবুকে একটু বলি স্যারের সঙ্গে সম্বন্ধে একটু কিছু বলতে। ম্যাডাম আপনি আমাকে কিন্তু সত্যি সত্যি ফুল থাকবে। সবাইকে শুভেচ্ছা। আর রবিবাবুকে আমার প্রণাম জানাই, যেহেতু তার চেয়ে আমি অনেকটা ছোট, কিন্তু 1981 সনের পর থেকে এই রবিবাবুর সাথে আমার পরিচয়। বিভিন্ন ক্লাব এবং কোঅপারেটিভ বিভিন্ন আমি ওনার সাথে আমি জড়িত ছিলাম। আমাকে চিত্তবাবু বলে, ছোট হলেও চিত্তবাবু বলে ডাকেন এবং আপনি বলে কথা বলেন। তাই রবিবাবু শুধু তা না, ওনার ঘরের সাথেও আমি পরিচয় ছিলাম। আর বিভিন্ন ব্যাপারে রবিবাবু খোঁজ নিতেন যে চিত্তবাবু কেমন আছে, আমি খোঁজ নিতাম, আমি আসতাম। আর এই যে বইটা মানে প্রচলন হয়েছে, আমি বিমলদাকে যেমন আমি যথেষ্ট গুরুত্ব দিই, তার সাথে সাথে আমি রবিবাবুকেও তার চেয়ে বেশি গুরুত্ব দিই। যেহেতু কল্পনাটা তৈরি করেছেন, গল্পটা তৈরি করেছেন রবিবাবু, তার পরিপ্রেক্ষিতে বিমলবাবু লিখেছে। আমি কাউকে ছোট করছি না, উভয়ই এই ব্যাপারে যথেষ্ট গুণী। এবং রবিবাবুর গল্প বিমলদা লিখেছেন। বিমলদাকে আমি দাদা বলি। 81 সনের পর থেকে তার সাথে আমার পরিচয়। 2 দিন 3 দিন অন্তর হলে সে আমার বাড়ি আসে, প্রতি সপ্তাহে 2বার 3বার আসে, আমি তার বাড়ি 2বার 3বার যাই, এখনও খুব ঘনিষ্ঠভাবে আছে। এবং তার মাধ্যমে আমি তো সবসময় রবিদার বাড়ি আসতে পারি না, বিমলদার মাধ্যমে তার বাড়ি খবর নিই। তবে আমি বিমলদার কয়েকটা বই, যেমন রূপসী বাংলার চোখে জল, 2 বাংলার আকাশ ও মাটি আমি পড়েছি। 2 বাংলার আকাশ ও মাটি আমি একবার পড়িনি, আমি 2বার পড়েছি। এত সুন্দর বইটা লিখেছে যে আমার মন চায় যেন আর একবার পড়ি। এই খুব ভালো বই লেখা হয়েছে। এই বইটা সম্বন্ধে আমি এখনও পুরোপুরি জানি না, এখনও পড়তে পারিনি। যদি সুযোগ থাকে আমি পড়ব। তবে আমি রবিদার দীর্ঘায়ু কামনা করি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু ভালো হয় না আমাদের সাথে আবার আগের মতো যদি পারেন, ভগবানের কাছে সেইটাই আমি প্রার্থনা করি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। অসাধারণ। বিমলবাবুর সম্বন্ধে অনেক কিছুই তিনি বললেন। এবার একটু গান হবে, অনেকক্ষণ ধরে আমরা গান হচ্ছে না, সেই জন্য একটু গানে যাই, দেখি আমাদের উনি কি শোনান। কি রেকর্ডেড শোনাবো নাকি তাজা তাজা? আমার তো ভীষণ ভয় লাগে। কথা বেশি না বলে গানটা করো। এই মনে হারামায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে।
এই মনিহার আমায় নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাজে। এই মনিহার আমায় নাহি সাজে। তাই তো বসে আছি ইহার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি ফুলমালার ডোরে, বরিয়ালো মোরে ফুলমালার ডোরে, বরিয়ালো মোরে। তোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে। এই মনিহার আমায় নাহি সাজে। এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। এই মনিহার আমায় নাহি সাজে। নমস্কার, সবাইকে নমস্কার। অসাধারণ। এবার একটু অন্যরকম জিনিস হবে। আজকে রবিদার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আপনারা সবাই জানেন। এবার রবিদার দুই পুত্র আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন। একজন হচ্ছে সৌমেন্দ্রনাথ বিশ্বাস, আর একজন সুধীন্দ্রনাথ বিশ্বাস। তা সুধীন্দ্রবাবু অনেক দিন ধরে বিমলবাবুকে চেনেন, তা একটু আশা করব উনি স্যারের সম্বন্ধে যদি কিছু বলেন, তাহলে আমরাও তার কাছ থেকে অনেক কিছু জানতে পারবো। উপস্থিত সকলকে আমার নমস্কার। সম্মানীয় ব্যক্তিগণ যারা উপস্থিত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি দু চার কথা বলতে চাই। সবার সময় খুব মূল্যবান, তাই কারো খুব একটা বেশি সময় আমি নষ্ট করব না। তবে এই শ্রদ্ধেয় বিমলেন্দু মজুমদার এবং আমার বাবা শ্রী রবীন্দ্রনাথ বিশ্বাস, এনাদের সম্বন্ধে বলতে গেলে আমার ওই আজকে শৈশব বা বাল্যকালের কথাগুলোই আমার বেশি মনে পড়ে। যেটা বলতে হয় শুধুমাত্র যে আমার মনে হয় একটা সুস্থ সংস্কৃতি যাকে বলে তার সঙ্গে এনারা কিভাবে জড়িয়েছিলেন এবং সুস্থ সংস্কৃতিকে বাঁচানোর একটা চেষ্টা আমি এনাদের মধ্যে দেখেছি। আরও একটা জিনিস আমি যেটা বুঝতে পেরেছি, সেটা অনেক পরে বুঝেছি, যে সুস্থ যে সংস্কৃতি তার সঙ্গে সংস্কৃতির সঙ্গে রাজনীতিকে সে বিমল মজুমদার হোক বা রবি বিশ্বাস হোক কখনো মিশিয়ে দেননি রাজনীতিকে। আজকের দিনে কীরকম একটা ট্রেন্ড আমি দেখতে পাই যে একটা সংস্কৃতির সঙ্গে রাজনীতিকে মিশিয়ে দেওয়ার একটা চেষ্টা, সেটা কোথায় মিক্স আপ হয়ে যায়। আমার নিজের ব্যক্তিগতভাবে সেইটাকে যেন খুব একটা গুড সাইন বলে মনে হয় না।
তো এই ইনাদেরকে নিয়ে মানে আজকে শ্রদ্ধেয় বিমলেন্দু মজুমদারের চেষ্টায় যে এই ঘরোয়া অনুষ্ঠানটা আজকে মানে আপনার সঞ্চালনায়, আপনার অবশ্য নামটা আমি জানি না, তবে একটা সময় উপস্থাপক বলুন বা যে কোনো অনুষ্ঠান পরিচালনা বা আবৃত্তি পরিবেশনা বা নাচ বলুন, সঙ্গীত বলুন, অঙ্কন বলুন, সব কিছুর সঙ্গে আমিও এক সময় জড়িত ছিলাম। সেটা আমাদের শ্রদ্ধেয় সুভাষ কাকুও জানেন, উনি সুভাষ সরকার। তো কথা হচ্ছে যে আজকের সময় শুধুমাত্র এই স্মৃতিগুলোই আমার আছে, কিন্তু এছাড়া আর কিছু নেই। শুধু বাবা বা শ্রদ্ধেয় বিমলেন্দু মজুমদার এনাদেরকে নিয়ে বলতে গেলে আমার শুধু ওই বাল্যকালের স্মৃতিটুকুই আছে, কারণ বর্তমানে আমি সংস্কৃতি থেকে সম্পূর্ণ ডিটাচ। ওই শৈশবের বা বাল্যকালের কথাগুলো একটু একটু মনে পড়ে যে মানে এই বাবা বা এই কাকুরা এনারা কীভাবে আমাদেরকে মানে ওই সংস্কৃতি লাইনে ধরুন আবৃত্তি প্রতিযোগিতা হোক বা আবৃত্তি পরিবেশন হোক, সেখানে আমাদেরকে সঙ্গে নিয়ে যেতেন, উৎসাহিত করতেন বলার জন্য, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতেন। এগুলো ওনারা করেছেন। এবং বিমলেন্দু মজুমদারকে আমি দেখেছি বিভিন্ন এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, সেই অনুষ্ঠানটা যাতে ভালোভাবে হয়। আমাদেরও একটা এরকম সঞ্চার ক্লাব ছিল, সেখানেও এই ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান যেটাকে বলা হয়, প্রতি বছরই সেটা হতো। এবং সেটাকে মানে এই সুস্থ যে সংস্কৃতি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই দুজনের চেষ্টা আমি অনেক দেখেছি। আজকে শুধু ওই সংস্কৃতি বলতে তার ওই স্মৃতিচারণা, দুই একটু কথা মনে পড়ে যায় বা মনের মধ্যে যেন ভেসে ওঠে দুই একটা লাইন, সেটা না ওই কি মানে অজান্তেই থেকে যায়, লোকে কিন্তু জানতে পারে না, ওই মনে মনে আওড়াই দু একটা লাইন। তো মাঝে মধ্যে এরকম ভাবি যে স্মৃতিটা যেটা ছিল সেটা আজকে শুধু স্মৃতি হয়ে আছে আর মনের ভেতরেই রয়ে গেছে, কেউ জানতে পারলো না বা বলতে পারলাম না ঠিক মতো করে, এরকম একটা আফসোস আমারও আছে। কিন্তু ওই বলে না যে সেই দু একটা লাইন এরকম ছিল, ওই বাল্যকালের স্মৃতিই সব রয়ে গেল। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম, সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হয় আর কি কোথাও ফিরে পাবো সে জীবন। ওই জীবনটা আর ফিরে পাবো না, কিন্তু কথা হচ্ছে যে ওই শুধু স্মৃতিগুলো নিয়ে আজকে বেঁচে আছি। মাঝে মধ্যে মনে পড়ে, কারণ ভালো লাগে এই লাইনটাকে, এই সংস্কৃতিকে। তো আমি দেখেছি আমার বাবাকেও, বা বিমলেন্দু মজুমদার হোক বা সুভাষ সরকার এখানে উপস্থিত আছেন, এনাদেরকে দেখেছি এই সংস্কৃতিকে এরা তখন একটা সময় বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। আজকের দিনে সংস্কৃতিগুলোকে ঠিক আমি বুঝতে পারি না সেটা সুসংস্কৃতি না অপসংস্কৃতি, বোঝা খুব মুশকিল হয়ে যায়। তবুও আমার মনে হয় কিছু লোক আছেন যারা এখনও এই সংস্কৃতির লাইনে আছেন এবং এই লাইনটাকে ধরে রেখেছেন, তাদেরকে অবশ্যই ধন্যবাদ। এবং আজকে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের বাড়িতে। আমার বাবার মানে একটা বই বাবাকে নিয়ে লেখা, বাবাকে কেন্দ্র করে, এবং শ্রদ্ধেয় বিমলেন্দু মজুমদার সেই বইটা লিখেছেন। এইটা আমাদের কাছে অনেকটা গর্বের বিষয়, মানে বিশেষ করে একজন ছেলে হিসাবে আমার কাছে এটা খুব গর্বের। আর একবার আপনাদেরকে সকলকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। অসাধারণ বলেছেন। এটাই আশা করছিলাম, যে বাড়িতে এত সাংস্কৃতিক পরিবেশ সেখানে এত ভালো বলবেন না, তা হতে পারে না। জিতলে আমি ভরিয়ে দেবো, উপুর হবে হাত, কল্পতরু হয়ে আমার কাটবে সকাল রাত, ভোটের সময় হারাস যদি বইবে তবে রক্ত নদী, পেটের ভিতর হাত ঢুকিয়ে বার করব ভাত। রাজনীতির কথা আসছিল, সংস্কৃতির সঙ্গে রাজনীতি জড়িয়ে যাওয়া। এখানে সবাই এখানে অঞ্চলের মোটামুটি সবাই সংস্কৃতির সঙ্গে এবং রাজনীতির সঙ্গে জড়িত। তা সেইখানটা দাঁড়িয়ে আজকে উনি এত সুন্দর কথাগুলো বলে গেল, তখন আমি এই জন্য আমার এই লেখাটা না পড়লে ভালো লাগতো না। যাই হোক, অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি আমরা। এইবার অনুষ্ঠানের শেষে যার কথা শুনবো তিনি আমাদের মাস্টারমশাই বিমলেন্দু মজুমদার। তার আজকে যে বইটা উদ্বোধন হবে সেই সম্বন্ধে তিনি কিছু বলবেন, খুব অল্প করে বলবেন। হ্যাঁ বলবেন, উনি উদ্বোধন করেই বলবেন, বইটা উদ্বোধন করে উনি স্যারের সম্বন্ধে বলবেন। তার আগে আমি একদম শেষ সুভাষদা করবে উদ্বোধন, তারপরে আমাদের উনি বললে শেষ হবে। তাই বিমলবাবুকে বলবো, আর আপনার এই বইটা লেখার কারণ কি পটভূমি সব বলুন। রবি আমার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন,
ঘনিষ্ঠতম। আমরা যেতে যেতে অনেক সময় জীবনে নানান কথা বলতাম, সংস্কৃত মনা দুজনেই। বলতে বলতে একদিন ওর জীবনের খণ্ডাংশ আমাকে হঠাৎ বলে ফেললো। সেখানে একটা ঘটনা আমাকে খুব হার্ট করলো। দারুণ তো রে, এটা লিখতে হবে তোমাকে। এবং সে অনেক আয়ের ঘটনা, মানে 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 60-এর দশক থেকে 70-এর দশক এসছে, অর্থাৎ এই বই লেখা বোধ হয় 40-50 বছর আগে কেমন। সেই সময় ঘটনাটা বলার পর আমি তখন ভাবলাম, এবং একটা কথা মনে রাখতে হবে যে ঘটনা তো আসলে ঘটনা নয়। কবি তব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়েও সত্য যেন। সুতরাং যে আমার কাছে যেটুকু কাহিনী বলেছেন, সেই কাহিনীটুকু নিয়ে আমি তার ডালপালা বিস্তার করলাম। ও যে ডালপালাগুলো বলেছে সেগুলোকে যেটা হতে পারত, যেটা হয়নি সেটাকে, এবং যেটা হওয়া উচিত, পরিবেশ পরিস্থিতি এমনভাবে সৃষ্টি হয়ে গেল, তখন আর সেখানে পাঠকরা হোঁচট খাবে। সাহিত্য যখন চলছে, সাহিত্য তো একটা নদীর মতো আপন গতিতে চলে। সাহিত্যিক তিনি কলম ধরে এগোতে থাকেন, এবং কোন দিকে কাহিনী শেষ হবে, কোনখানে গিয়ে এর মানে বাঁক নেবে, এটা কিন্তু মানে গল্পকার বা কাহিনীকার তিনিও জানেন না। সুতরাং সেইভাবেই কাহিনী এগিয়ে চলেছে এই বইয়ের। কাহিনীটা প্রথম ব্যাপারটা হচ্ছে, এটা মনোলগ টাইপের কাহিনী। মনোলগ মানে যেমন নাট্যমঞ্চে একজন দাঁড়িয়ে তার জীবনের কথাগুলো একের পর এক বলে যান, এবং সেখানে যখন সেদ পড়ে না, কোনো অধ্যায়ের বিভাজন হয় না, কারণ গল্প বলার সময় তো আর থেমে আর একটা দিকে বেঁকে নিয়ে একটা অধ্যায় তৈরি করা যায় না। যে এই বইটির কোনো অধ্যায় নেই, অটোমেটিক্যালি কাহিনিগুলো শেষ হয়েছে, এবং এর মধ্যে বাস্তবতা যথেষ্ট আছে, এবং তার মধ্যে আমার জীবন অভিজ্ঞতা, পারিপার্শ্বিক অবস্থা সব কিছু মিলিয়ে কাহিনিটা পরিণতি লাভ করেছে। এখন যে কথা বলে শ্লীল অশ্লীল এই ব্যাপারটা, সাহিত্যের একটা ভেগ টার্ম। কারণ যে সময় আমাদের বুদ্ধদেব বসুর রাতভর বৃষ্টিটাকে অশ্লীল বলা হয়েছে, কিন্তু এটা পড়ে দেখলো কিছুই অশ্লীলতা তার মধ্যে নেই, বলা হয়েছে। এখন যেমন আরও অনেক আগে চলে যায়, আমাদের জন্মের আগে যখন মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি বেরোলো, তা পদ্মা নদীর মাঝিতে দেখেছি সে কপিলা আর অপরদিকে মালা, কুবের স্বামী পরিত্যক্ত কপিলা, কুবের একটু আকৃষ্ট ছিল তার দিকে। শুনলো কপিলা চলে আসছে শ্বশুর বাড়িতে, যেন তিনি শ্বশুর বাড়ি থেকে হাজির হলেন, দোল খেলে একা পুকুরে চান করছে, কপিলাও চান করছে। তখনকার যে বর্ণনা যেটা, সেটাকে আমরা শ্লীল পর্যায়ে বলতে পারি না, কিন্তু ওটা ডিউ। ওখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো লোক ওই সময় ওই বর্ণনাটা দিতে হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রবি যে কথাটা বলেছে আমার কাছে অনেক অশ্লীল মনে হয়েছে, কিন্তু মনে রাখতে হবে ড্রেন নোংরা, ড্রেন যদি পরিচ্ছন্ন থাকে তার পাশে ভাতও খাওয়া যায়। কাজেই দেখতে হবে শব্দচয়ন, বিন্যাস। মানে অশ্লীল হয় তখনই যখন শব্দ চয়নগুলো অশ্লীল করা হয়, কিন্তু শব্দ চয়নের মধ্যে কাব্যিক সুষমা যদি আসে তখন সে অশ্লীল থাকে না, তখন সুন্দর হয়, এবং সেটাই মাস্ট। কারণ শরৎচন্দ্রের লেখা যখন বেরোলো তখন অশ্লীল বলা হয়েছে। শরৎচন্দ্র বলছে যাদের সাহিত্য যদি পড়তে হয় তাহলে এইটা পড়তে, তা না হলে তারা আমার সাহিত্য ভালো না লাগলে কীর্তনের দল খুলে নাম কীর্তন করুক, সাহিত্য পড়া তাদের দরকার নেই। সুতরাং এখন কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আরও এগিয়ে গেছে। শুধু মনে রাখতে হবে শ্লীল অশ্লীল ব্যাপারটা হচ্ছে শব্দ চয়নগত, কিন্তু পাঠক যেটা ডিমান্ড করছে, লেখক কিন্তু সেখানে তাকে বঞ্চিত করতে পারে না। কিন্তু দেখতে হবে যে পরিবেশ পরিস্থিতি কোন জায়গায় এসে দাঁড়িয়েছে, সেখানে কি হওয়া উচিত, কি হতে পারতো, ঠিক সেইভাবেই কিন্তু কাহিনিটার সমাপ্তি ঘটেছে। এবং একটা না কাহিনী, ভাষা ঝরঝরে লেখার চেষ্টা করেছে, বহু আগের ভাষা, এবং কোনো অধ্যায় বলতে কিছু নেই, তার জীবনের কথা নিজে বলে গেছেন। বহু নারী এখানে এসেছে,
মা হিসাবে এসেছে, দিদি হিসাবে এসেছে, তোমার বঞ্চিত নারী হয়ে তার সুইসাইড করেছে এমন দেখা গেছে। আবার দেখা যাচ্ছে কোন নারীর জন্য একজন সন্ন্যাসী সাধু হয়ে গেছে। এই সময় সর্বশেষের দিকে কিছু কাহিনী, একদম কাহিনীটা ওর জীবনে এসেছে, সেখানে আমি কিছু কল্পনা করেছি এবং সেটা কল্পনা বাস্তব, সেটাই বাস্তব হয়ে উঠছে। এইভাবে কাহিনী সমাপ্ত হয়েছে। আপনারা পড়লে বুঝতে পারবেন, কারণ আমরা কাহিনী তো কে একজন পড়লো দুইজন পড়লো কাহিনী লেখা হয় না। যেমন ধরুন আমার যখন দুই বাংলা আকাশমাটি বেরোলো, তখন হঠাৎ একজন ফোন করলেন, শৈলেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মতিঝিল কলেজের প্রিন্সিপাল। তিনি বললেন 237 পৃষ্ঠা পড়ে বললেন, আপনি কি বিমলেন্দুবাবু? কেন, দারুণ লিখেছেন। তাই? হ্যাঁ, স্যার কতদূর পড়েছেন? বলছে আমি 237 পড়েছি। সবটা পড়ুন। সবটা পড়ার পর আমাকে ফোন করলো, আপনি আমার হিন্দুস্তান পার্কে বাড়িতে আসুন, 58 হিন্দুস্তান পার্ক। পরিমলবাবু আর আমি দুজনে গেলাম। তার অভিব্যক্তি জানালেন, আমি অনেকবার পড়েছি, দুর্গনগর থেকে হেঁটে আসছি। একজনে বলল, আরে আপনি কি বিমলেন্দু মজুমদার? হ্যাঁ। দুই বাংলা আকাশমাটি আপনার লেখা? হ্যাঁ, দারুণ লিখেছেন। নীলকণ্ঠ পাখির খোঁজে চেয়ে আপনার বইটা ভালো লেগেছে। তা পাঠক দুই একজন ভালো লাগলেই না, সবার জন্য তো বই লেখা হয় না। একটা বই দুজনের ভালো তার জীবনের সিদ্ধি। আমি বই সবাই পড়বে এমন আশা করি না। একজন পাঠক দুজন পাঠক ভালো বলুক, এইটি আমার বড় পাওনা। সেই পাওনাটা এখানেও আমি আশা করি। ধন্যবাদ। অসাধারণ, এত সুন্দর। মানে উনি পাঠকের কাছে চাইছেন তার লেখা, দুটো লেখা পড়লেই হবে, দুজন পড়লেই হবে। বাইরে এখন বাজনা বাজে, ফুল বেলুনে সবাই সাজে, মোড়ে মোড়ে পাকায় ঘোট, রাজ্য জুড়ে চলছে ভোট। প্রতিশ্রুতির বন্যা বয়, সব বলেতে করবে ছয়, দুই পার্টিতে করছে জোট, তাকিয়ে দেখো চলছে ভোট। বোম্বে থেকে আসছে উড়ে, দেখছে মানুষ দাঁড়িয়ে দূরে, বাজার যাবে নেই তো নোট, সব নেতারা চাইছে ভোট। 5 বছরে যাবেই দেখা, লড়বে তখন তুমি একা, তুলছো তুমি নিজের মোট, তবুও দেবে এবার ভোট। খেলা হবে স্লোগান ওঠে, জোয়ান বুড়ো সবাই ছোটে, জয় শ্রীরাম নাচছে টোট, হবে এবার ভোট। এই ভোটের প্রাক্কালে দাঁড়িয়ে আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান ভাবা যায় না। আমি স্যারকে বলেছিলাম, স্যার করুন, আপনারা বয়স আপনাদের হয়নি, নাম্বার, সুভাষদা বলেছিল নাম্বার। এইবার আমরা শেষ দিকে চলে যাচ্ছি। এবার যে উদ্বোধন করবেন সুভাষদা, বিখ্যাত সাহিত্যিক কবি, তার কাছে কিছু কথা শুনে তারপরে আমাদের উদ্বোধনে চলে যাব। এটা পুজো আজকের এই মহতী অনুষ্ঠানে আমার দুই দাদা, একজনকে রবিদা বলতাম, দাদার দাটা শুধু থাকতো, আর একটা দা হারিয়ে যেত, আর একজন ছিলেন বিমলেন্দু দা। এই দুজন আমার আশৈশব পরিচিত ব্যক্তি হিসাবে যেটুকু আমি লক্ষ্য করেছি, ওনারা ছিলেন যথার্থ সাহিত্য মনস্ক এবং যারা যেখানে যেটা দরকার সেটা ওনারা আগের থেকে নির্ধারিত করতেন। যেমন একটি সংস্থা ওনারা তৈরি করেছিলেন, আমার এখনও মনে আছে, ডাউন মেমোরিয়াল লেনে যদি হাঁটি, সেখানে সঞ্চার বলে একটি ক্লাব, কিন্তু কোন জায়গাটায় সেটা করা হয়েছিল এবং কোন মানুষদের মধ্যে সেটা করা হয়েছিল সেটা বড় কথা। ওই ক্লাবটা আমাদের রবীন্দ্রনাথ বিশ্বাস মহাশয়, উনি কিন্তু ইচ্ছে করলে নিমতার মোড়েও করতে পারতেন, বেলঘড়িয়াতেও করতে পারতেন, কিন্তু তা করেনি। করেছেন এমন একটা জায়গায় যেখানে সেই মানুষগুলোকে অনেক বেশি সজাগ এবং জাগ্রত করার তাগিদটা উনি অনুভব করেছিলেন। ফলত ওনার ওই ক্লাবটা তৈরি করা আমার কাছে বড় কথা নয়, কিন্তু কোন জায়গায় কোন মানুষদের মধ্যে এবং তার কি উদ্দেশ্য ছিল সেটা পরবর্তীকালে যখন অনুভব করলাম, তখন বুঝতে পারলাম যে সমাজ সংস্কারটা তকমা লাগিয়ে হয় না। সমাজ সংস্কারের দায়িত্বটা ভেতরে যখন জারিত হতে থাকে মানুষের মধ্যে, তখন তারা কোনো না কোনো কাজ করেন। কেউ সাহিত্য করেন, কেউ সাহিত্য ছাড়া অন্যান্য আরও সামাজিক অঙ্গনে তারা তাদের পদক্ষেপণ করেন। মুদ্রা কথা হলো এই যে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ বিবর্তনটাকে আবারও খানিকটা এগিয়ে নিয়ে নতুন একটা বিবর্তিত রূপ দেওয়া, এবং সেভাবেই সভ্যতা যে এগোয়,
এটা যদি না আমাদের মধ্যে থাকে, আমার এই রবিদার ছেলে বলে গেলেন, আমার খুব কষ্ট লাগলো শুনে যে অপসংস্কৃতির কথা বলছি ইত্যাদি ইত্যাদি। কমরেড মাও সেতুংয়ের কথা একটা বলা যেতে পারে যে যে জাতি সাংস্কৃতিক বিপ্লব করতে পারে না সেই জাতি কখনো রাজনৈতিক বিপ্লব করতে পারে না। কারণ রাজনৈতিক বিপ্লবের যে চাবিকাঠি সেটা হচ্ছে সাংস্কৃতিক বিপ্লব। সেই সাংস্কৃতিক বিপ্লবটা কিন্তু আস্তে 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 মানুষের মধ্যে একটু একটু হলেও, যখন মানুষ কোনো কিছুর অভিঘাতে সাড়া দেয় তখনই সেটা তখনই সেটা আস্তে আস্তে মানে ফলপ্রসূ হয়। তা এই যে অভিঘাতগুলো, সেই অভিঘাতগুলো কিন্তু এখন আমরা খানিকটা অনুভব করতে পারছি। আমি বিস্তারিত আলোচনায় যাব না, কোনো রাজনৈতিক প্রেক্ষাপট, আর কারণ আমি যতটুকু বুদ্ধি ধারণ করি তার থেকে অনেক বেশি বুদ্ধি আমার সঙ্গে যারা আছেন তারা ধারণ করেন, ফলে প্রত্যেকেই প্রতিটি ইঙ্গিত বা কথার অর্থ আমার থেকে ভালো বোঝেন। আর একটাই প্রসঙ্গে বলে রাখছি বা বলতে করছে যে বিমলেন্দুদা, বুদ্ধদেব বাবু যখন সেই 7-এর দশকে 6-এর দশকের শেষের দিকে তখন এই রাতভর বৃষ্টিটা লিখলেন, তখন তো আমাদের একটা আগ্রহ ছিল, তখন একটা টিনেজের যা হয় আর কি। তার আগে আমরা কিছু কিছু ইংরেজি সাহিত্যের বঙ্গানুবাদও পড়ে ফেলেছি, সেখানে চার্লস ডিকেন্সেরও বই পড়েছি, স্টোরি অফ ডোরিয়ান গ্রে, পিকচার অফ ডোরিয়ান গ্রে পড়ে ফেলেছি। তা এছাড়া আরও অন্যান্য অনেকের পড়ে ফেলেছি, কিন্তু বাংলা সাহিত্যে ওই বুদ্ধদেব, এমনকি তখনও আমি সমরের বসুর বিবরণ পড়িনি, আমি কিন্তু বুদ্ধদেববাবুর রাতভর বৃষ্টিটা পড়েছিলাম। তারপরে দেশ পত্রিকায় ওটা প্রকাশিত হয়েছিল এবং অসংখ্য সমালোচনা একের পর এক আসছে শ্লীলতা অশ্লীলতা নিয়ে। তখন বুদ্ধদেববাবুকে কলম ধরতে হয়েছিল। উনি পরবর্তীকালে ওই দেশ পত্রিকায় একটি প্রবন্ধ লিখে বললেন যে শ্লীলতা অশ্লীলতা বলে কোনো শব্দ নেই, আসলে তার প্রয়োগে শ্লীলতা কি প্রয়োগে অশ্লীলতা, শব্দটা তুমি কিভাবে প্রয়োগ করছো। শালক শব্দের মানে আমরা চলিত ভাষায় শালা বলি, এই শালাটা খুব মধুর একটা সম্পর্কের শব্দ, কিন্তু এটাই আবার একটা গালাগাল উপরে গালাগাল হিসেবে আমরা ওটা নিক্ষিপ্ত হতে পারে কারোর মুখ দিয়ে কারোর প্রতি। অর্থাৎ তুমি কিভাবে তার শব্দগুলোকে, তার ভাষাটাকে প্রয়োগ করছো তার উপরে শ্লীলতা অশ্লীলতা নির্ভর করে। কোণারকের মন্দিরে গেলে আমি এখনও মনে হয়, আই ক্যান স্টিল রিমেম্বার, কারণ আই ডিড রিড বিটুইন দ্য লাইন্স। বুদ্ধদেববাবুর ওই প্রবন্ধটা আমি খুব ভালো করে পড়েছিলাম। সেখানে উনি কোণারকের উদাহরণ দিয়ে বলেছিলেন যে কোণারকে তাহলে যাওয়া উচিত নয়, শ্লীলতা অশ্লীলতার প্রশ্ন যা তোলেন। যাই হোক, পরবর্তীকালে দেখা গেল যে না, ওটা অশ্লীলতার তকমা থেকে সরে গেছে, যেটা উনি বলতে চাইলেন। তা শ্লীলতা অশ্লীলতা ব্যাপারটা এইভাবে নিতে হবে, রাজনৈতিক সংকট আসবেই, তার মধ্য থেকেই প্রতিঘাত তৈরি হবে, সেই প্রতিঘাতে আমাদের এগিয়ে চলতে হবে। সাংস্কৃতিক জগৎটাকে বাঁচিয়ে না রাখলে আমাদের যে পস্টারিটি, অর্থাৎ আমাদের যে পরবর্তী প্রজন্ম। আমি এই প্রসঙ্গে যদি 1 মিনিট তোমাদের সময় থাকে, আমি 4টে লাইন, আমি এই বইটা আমি পড়িনি, এই বইটা এখনও পড়া হয়নি আমার, তা আমি যাটুকু বুঝলাম তার পরিপ্রেক্ষিতে আমি আমার 4টে লাইন আজ থেকে 40-50 বছর আগে লিখেছিলাম, আমি একটু বলছি 4টে লাইন। ভালোবাসা জেগেছিল, ভালোবাসা জেগেছিল উভয়ত, লজ্জায় ভাঙিনি সেদিন, ফলে যা হবার তাই, দুটি ভিন্ন দ্বীপে আছে দুজনে প্রবীণ। আমাদের বোবা প্রেম শব্দ খুঁজে পায় যদি হঠাৎ সাক্ষাতে, দুজনে না হয় সেদিন দুটি ফুল তুলে দেবো দুজনার হাতে। তাহলে আমাদের অনুষ্ঠানের শেষের দিকে এবার বইয়ের উদ্বোধন। 1941 ডিসেম্বরে ওপার বাংলার বরিশালে জন্ম, জীবনের প্রথমটা কাটে গ্রামীণ প্রাকৃতিক মুক্ত পরিবেশে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA, উচ্চ মাধ্যমিকে প্রাক্তন শিক্ষক, কথা সাহিত্যিক, শিশু সাহিত্যিক, বিভিন্ন পাঠ্য বিষয়ের রচয়িতা, প্রণেতা। প্রকাশিত বই রূপসী বাংলার চোখে জল, শের-ই গলিব, কীর্তিক্ষুরো করচা, ভালো ভূত কালো ভূত, বাংলার শিশু ছড়া ও ছোটদের মহাভারত। সেই কবি সাহিত্যিক বিমলেন্দু মজুমদার আজকে বইয়ের উদ্বোধন করছেন, কবি সুভাষ সরকার, তার হাতে আমরা বইটা তুলে দিয়েছি, তিনি বইটা উদ্বোধন করছেন। আপনারা দেখুন বইটা হ্যাঁ বইটা উদ্বোধন হচ্ছেন, তিনি বইটা উদ্বোধন করছেন।
আপনি দেখুন, আপনারা দেখুন, অসাধারণ একটি বই, সেটা উদ্বোধন করছেন কবি সুভাষ সরকার, সঙ্গে আবার রবিদাকে রেখেছেন। কেননা এই মানুষটি না থাকলে আজকে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। তিনি, তার শরীর খারাপ, ভীষণ শরীর খারাপ, তার মধ্যেও তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার বাড়িতে আসার জন্য। তার দুই ছেলে আমাদেরকে একটু সহযোগিতা করেছেন এখানে এই অনুষ্ঠানটি করার জন্য। আমরা আশা করব এরকম অনুষ্ঠান আবার একদিন হবে। বিমলেন্দু মজুমদার তার বই উদ্বোধন করার জন্য আমরা আজকে এসেছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই মানুষগুলো, যেই মানুষগুলো আজকে এসেছিলেন, সেই মানুষগুলোকে আমরা পেয়েছি। আমরা আশা করব এরকম অনুষ্ঠান যেন আরও হয় বিভিন্ন জায়গা, বিভিন্ন সংগঠনে, তাহলে আমরা এই অনুষ্ঠানগুলো করে যেতে পারবো। তা আপনাদের সবাইকে আজকের মতো শুভেচ্ছা জানাচ্ছি। বইটা উদ্বোধন হচ্ছে, দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কুয়াশা ঢাকা নারী মুখগুলি, এই উদ্বোধনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শেষ করছি। অনুষ্ঠান পরিচালনায় আমি ছিলাম জয়ন্ত সুর। আমাদের কথা ও কাহিনী বলে যে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে আমরা এটা দেখাবার চেষ্টা করব। আশা করি পুরোটা হবে না, যেটুকু শর্টকাট করে করা যায় সেইটুকুই আমরা দেখাতে পারবো। পুরোটা হবার পক্ষে করা সম্ভব না, কেউ দেখবেও না, সেটাই। আর আমার সঙ্গে ছিলেন ক্যামেরাম্যান সৌম্যদীপ সুর, তিনি এই অনুষ্ঠানটি ভিডিও রেকর্ডিং করেছেন। এবং সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পরিবারের সবাই ছিলেন, আজকে রবিদার পরিবারের সবাই ছিলেন। এই বইটি দেখতে পাচ্ছেন, প্রকাশক আপনারা জানেন, প্রকাশক রয়েছেন এখানে। নাম বলুন স্যার। প্রকাশক বলে দিন। লেখাই তো গোস্বামী বুক সিন্ডিকেট। এবং প্রচ্ছদ কে করেছে জানেন? স্যারের ছেলে রাজদত্ত মজুমদার এই বইটির প্রচ্ছদ করেছেন, তার সঙ্গে সহযোগিতা করেছে বিমলেন্দু মজুমদার। আশা করি বইটা আপনারা পড়ে বইটি কেমন হয়েছে মন্তব্য করবেন, তাহলে স্যারের কাছে সেটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। এই আশা রেখে আজকের মতো আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা শেষ করলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।